হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? ফিলসফির আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের ক্লাস ভারতীয় দর্শনের ওপর হবে। আজ আলোচনা করব ভারতীয় দর্শনে বিভিন্ন সম্প্রদায়ে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে। তাহলে শুরু করছি। আমরা জানি ভারতীয় দর্শনে দুটি সম্প্রদায় রয়েছে, আস্তিক সম্প্রদায় এবং পরেরটি হলো নাস্তিক সম্প্রদায়। তাহলে আস্তিক দর্শনে 6টি সম্প্রদায় রয়েছে। এই 6টি দর্শন সম্প্রদায়কে একসাথে আস্তিক ষড়দর্শন বলা হয়। আস্তিক সম্প্রদায়ে রয়েছে ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, সাংখ্য দর্শন, যোগ দর্শন, মীমাংসা দর্শন এবং বেদান্ত দর্শন। আর নাস্তিক দর্শনে রয়েছে 3টি সম্প্রদায়, চার্বাক, বৌদ্ধ আর জৈন। এই আস্তিক সম্প্রদায় বেদের প্রামাণ্য স্বীকার করে, অন্যদিকে নাস্তিক সম্প্রদায় বেদের প্রামাণ্য স্বীকার করে না। এবারে আসি ভারতীয় দর্শনের প্রমাণে। প্রমাণ বলতে কি বোঝায়? প্রমাণ বলতে যথার্থ জ্ঞান লাভের উপায় বা প্রণালীকে বোঝায়। আর এই যথার্থ জ্ঞান, এটাকে বলা হয় প্রমা। ভারতীয় দর্শনে মোট 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে। এগুলি হলো প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। আচ্ছা, এবারে এই প্রমাণগুলির মধ্যে কোন কোন দর্শন সম্প্রদায় কি কি প্রমাণ স্বীকার করেছে সেটা বলার আগে প্রত্যেকটি প্রমাণের সংজ্ঞা তোমাদের বলে দিই। প্রথমেই বলি প্রত্যক্ষ প্রমাণ নিয়ে। সব রকম দর্শন সম্প্রদায়, প্রত্যেকটি দর্শন সম্প্রদায় কিন্তু এই প্রত্যক্ষ প্রমাণকে স্বীকার করেছে। তাহলে প্রত্যক্ষ প্রমাণ বলতে কি বোঝায়? প্রত্যক্ষ প্রমাণ হলো ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানের বিশেষ কারণ। আর এই বিশেষ কারণকে আমরা কি বলি? করণ। এখানে সন্নিকর্ষ বলতে বোঝায় সম্বন্ধকে। আমাদের ইন্দ্রিয় অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক এর মাধ্যমে যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় প্রত্যক্ষ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণে এইসব ইন্দ্রিয় দিয়ে কোনো বিষয়ের সাথে সংযোগের ফলে কি হয়? যথার্থ জ্ঞান উৎপন্ন হয়। একটা উদাহরণ দিই। যেমন ধরো, কোনো টেবিলকে ত্বকেন্দ্রিয়ের সাহায্যে স্পর্শ করে আমরা যদি বুঝতে পারি টেবিলটি শক্ত, তাহলে তা হবে প্রত্যক্ষ জ্ঞান। এখানে টেবিলটি শক্ত মানে এখানে টেবিলের কাঠিন্যের জ্ঞান হচ্ছে। একইভাবে চোখ দিয়ে কোনো কিছু দেখলে আমাদের যে জ্ঞান হয়, নাক দিয়ে কোনো বস্তুর ঘ্রাণ নিলে আমাদের যে জ্ঞান হয়, তাই হলো প্রত্যক্ষ জ্ঞান। এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হলো ভারতীয় দর্শনে অনেকে ইন্দ্রিয়ের উল্লেখ না করেই শুধুমাত্র অপরোক্ষ অনুভবকেই প্রত্যক্ষ বলেন। অপরোক্ষ অর্থাৎ যা পরোক্ষ নয় তাই প্রত্যক্ষ। প্রত্যক্ষের পর এবার আসি অনুমানে। ভারতীয় দর্শনের দ্বিতীয় প্রমাণটি হলো অনুমান। অনুমানের মাধ্যমে যে জ্ঞান লাভ করা হয় সেই জ্ঞানকে বলে অনুমিতি। অনুমিতি কিন্তু পরোক্ষ জ্ঞান। মনে রাখবে, ভারতীয় দর্শনে একমাত্র প্রত্যক্ষ প্রমাণ ছাড়া বাকি সব প্রমাণই হলো পরোক্ষ অনুভব, আর অনুমানও তাই পরোক্ষ প্রমাণ। অনুমান এক ধরনের মানসিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার উপর নির্ভর করে জ্ঞাত কোনো বিষয় থেকে অজ্ঞাত কোনো বিষয়ে উপনীত হওয়া যায়। যেমন রান্নাঘরে ধোঁয়া দেখে আমরা বহ্নি বা আগুনের অনুমান করি। তাহলে বোঝা গেল অনুমান কিন্তু প্রত্যক্ষের ওপর নির্ভরশীল। প্রত্যক্ষ না হলে অনুমানও কিন্তু হবে না। আমরা প্রথমে ধোঁয়াকে নিজের চোখে দেখছি, তারপর অনুমান করছি যেখানে ধোঁয়া আছে সেখানে আগুনও নিশ্চয়ই থাকবে, কেননা আগুন ছাড়া কখনোই ধোঁয়া থাকতে পারে না। এবারে বলি উপমান সম্পর্কে। ভারতীয় দর্শনে স্বীকৃত তৃতীয় প্রমাণ হলো উপমান। আর উপমানের মাধ্যমে যে জ্ঞান লাভ হয় তাকে বলা হয় উপমিতি। এই উপমানকেও কিন্তু যথার্থ জ্ঞান লাভের উপায় হিসেবে স্বীকার করা হয়েছে। অর্থাৎ উপমানের মাধ্যমে যে জ্ঞান লাভ হবে সেই জ্ঞান প্রত্যক্ষ এবং অনুমানের মতোই যথার্থ হবে। তাহলে উপমান কাকে বলে? পূর্বজ্ঞাত কোনো বস্তুর সাথে সাদৃশ্যের ভিত্তিতে কোনো বস্তুকে নামের দ্বারা চিহ্নিত করাই হলো উপমান। এবারে একটু সহজ করে বলি। ধরো, তুমি গরু নামক পশুটির সাথে পরিচিত। গরু সম্পর্কে তোমার জ্ঞান আছে, অর্থাৎ তুমি জানো যে গরু দেখতে কেমন হয়, কিন্তু নীলগাই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই।
কোনো এক সময় অভিজ্ঞ একজন অরণ্যবাসীর মুখে তুমি শুনেছ যে গো সদৃশ গবয়। এখানে গো অর্থাৎ গরু এবং গবয় অর্থাৎ নীলগাই। এই গাই শব্দের অর্থ হলো গরু, আর এই নীলগাই অর্থাৎ গরুর মতো দেখতে একটা প্রাণী, যেটা কিনা অরণ্যেই পাওয়া যায়। তাহলে গো সদৃশ গবয় কথাটির অর্থ হলো গরুর মতো দেখতে এক পশু, যাকে গবয় বা নীলগাই বলা হচ্ছে। এবারে কোনো একদিন তুমি তোমার পরিচিত গরুর মতোই দেখতে কোনো একটা পশু দেখো এবং সঙ্গে সঙ্গেই সেই অরণ্যবাসীর কথা তোমার মনে পড়ে। অরণ্যবাসী তোমায় বলেছিলেন গো সদৃশ গবয়। সামনে থেকে গরুর মতো পশুটিকে দেখে অরণ্যবাসীর কথা তোমার মনে পড়ার সাথে সাথেই তোমার মধ্যে এমন জ্ঞান উৎপন্ন হয় যে তুমি বলতে পারবে সামনের পশুটিই হচ্ছে কি নীলগাই। এই জ্ঞানকেই বলা হচ্ছে কি উপমিতি। তাহলে উপমিতিও কিন্তু একটা যথার্থ জ্ঞান। তাহলে বোঝা গেল উপমিতি জ্ঞান হতে গেলে কয়েকটি পূর্ব শর্ত থাকতে হবে। প্রথমত কি, কোনো বিষয়ের নাম জানা থাকলেও সেই বিষয়টি সম্পর্কে কোনো জ্ঞান থাকবে না। দ্বিতীয়ত, এই নাম জানা বিষয়টির সদৃশ অন্য কোনো বিষয়ের জ্ঞান থাকতে হবে। তৃতীয়ত, যে বিষয় বা বস্তুর শুধু নাম জানা আছে সেই বিষয় সম্পর্কে কোনো অভিজ্ঞ লোকের থেকে জানতে হবে। এবং চতুর্থত, নাম জানা বিষয়টির সদৃশ অন্য কোনো বিষয় দেখলে সেই অভিজ্ঞ ব্যক্তির কথা স্মরণ করতে হবে। ভারতীয় দর্শনের চতুর্থ প্রমাণটি হলো শব্দ। আর শব্দের মাধ্যমে যে জ্ঞান লাভ হয় তাকে বলে শাব্দবোধ বা শাব্দজ্ঞান। যে ব্যক্তি সঠিক অর্থ জানেন এবং সত্য প্রকাশের ইচ্ছাবশত কোনো বাক্য বলেন তাকে বলা হয় আপ্ত ব্যক্তি, এবং এই আপ্ত ব্যক্তির বাক্যই হচ্ছে শব্দ প্রমাণ। এই আপ্ত ব্যক্তিকে ভ্রম, প্রমাদ এবং প্রবঞ্চনা শূন্য হতে হবে। কেননা যে ব্যক্তি ভুলভ্রান্তি করেন, অসতর্ক হন কিংবা কারোর সাথে ছল চাতুরির চেষ্টা করেন তাকে আর যাই হোক আপ্ত ব্যক্তি বলা যাবে না। জ্ঞানী এবং বিশ্বাসযোগ্য ব্যক্তিই হলেন আপ্ত ব্যক্তি, এবং তার মুখ থেকে নিঃসৃত উপদেশই হলো শব্দ প্রমাণ। অনেকে আবার বৈদিক শব্দকেই স্বতন্ত্র প্রমাণ বলেছেন। শব্দের পর এবার আসি ভারতীয় দর্শনে স্বীকৃত পঞ্চম প্রমাণ অর্থাপত্তি সম্পর্কে। জ্ঞাত কারণ দ্বারা কোনো বিষয় ব্যাখ্যা করা না গেলে অজ্ঞাত কারণ দ্বারা সেই বিষয়কে ব্যাখ্যা করাকেই বলা হয় অর্থাপত্তি। একটা উদাহরণ দিয়ে সংজ্ঞাটা সহজভাবে বলি। যেমন স্থূলকায় দেবদত্ত দিনের বেলায় আহার করে না। অর্থাপত্তির ভীষণ চর্চিত উদাহরণ কিন্তু এটাই। তাহলে এখানে দুটি জিনিস দেখতে পাচ্ছি আমরা। এক, দেবদত্ত স্থূলকায় বা মোটা, আর দুই, দেবদত্ত দিনের বেলায় আহার করে না। এখানে স্থূলকায় দেবদত্তের সাথে দিনে আহার না করা সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ। কেননা যে দিনে খাওয়া দাওয়া করছে না সে মোটা হচ্ছে কি করে? আর তাই এখানে দেবদত্তের নৈশ ভোজনের কল্পনা করা হয়। এই নৈশ ভোজনের সাহায্যেই দেবদত্তের স্থূলত্বের ব্যাখ্যা করা হয়। এই অর্থাপত্তি শব্দে অর্থ শব্দের অর্থ হলো বিষয় বা বাস্তব বিষয়, আর আপত্তি শব্দের অর্থ হলো কল্পনা। অর্থাৎ কোনো বিষয়ের কল্পনাকেই বলা হচ্ছে অর্থাপত্তি। এখানে মোটা দেবদত্তের স্থূলত্ব ব্যাখ্যায় নৈশ ভোজনের কল্পনা যেটা করা হলো সেটাকেই কিন্তু বলা হচ্ছে অর্থাপত্তি। ভারতীয় দর্শনের শেষ প্রমাণটি হলো অনুপলব্ধি। কোনো বস্তুর অস্তিত্ব বা বিদ্যমানতা যেমন জ্ঞানের বিষয়, তেমনি কোনো বস্তুর অস্তিত্ব নেই এই না থাকাটাও কিন্তু জ্ঞানের বিষয়। যেমন এই ঘরে চেয়ার নেই বা টেবিল নেই, এই যে চেয়ার বা টেবিলের অভাব, এই অভাব জ্ঞানই হলো অনুপলব্ধি। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ আর অর্থাপত্তি, এই পাঁচটি প্রমাণ বস্তুর অস্তিত্বের পক্ষে প্রমাণ। ভাব পদার্থের জ্ঞান প্রত্যক্ষ করা যায়, কিন্তু একমাত্র অভাব জ্ঞানই প্রত্যক্ষ করা যায় না। এই যে বস্তুর অভাবের জ্ঞান, এই অভাবের জ্ঞানের জন্যই অনুপলব্ধিকে স্বীকার করা হয়। অনুপলব্ধি কথাটির অর্থ হলো উপলব্ধির অভাব। কিছুক্ষণ আগেই যে উদাহরণটা দিলাম যে ঘরে চেয়ার বা টেবিল নেই, খেয়াল করো এখানে কিন্তু টেবিল বা চেয়ারের উপলব্ধি আমাদের হচ্ছে না, কিন্তু একটা জ্ঞান হচ্ছে যে চেয়ার বা টেবিল নেই। এই অভাবের জ্ঞানকেই বলা হচ্ছে অনুপলব্ধি। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবে
যে কোনো বিষয়ের অভাবের জ্ঞানকে কিন্তু অনুপলব্ধি বলা যাবে না। অনুপলব্ধিকে যোগ্য অনুপলব্ধি হতে হবে। এমন কোনো বিষয় যাকে আগে কেউ প্রত্যক্ষ করেনি সেই বিষয়ের অভাব হতেই পারে না, যেমন মৎস্যকন্যা, বন্ধ্যাপুত্র, আকাশকুসুম ইত্যাদি। অন্যদিকে মৃত্তিকায় ঘটের অভাব, ঘরে চেয়ারের অভাব, এই ধরনের অভাব জ্ঞানকে বলা হয় অনুপলব্ধি। অভাব মাত্রেই প্রতিযোগী হতে হবে। যে বিষয়ের অভাব বোধ হচ্ছে তাই হলো প্রতিযোগী। যেমন যদি বলি মাটিতে ঘটের অভাব আছে, তাহলে ঘট হলো প্রতিযোগী। মনে রাখবে, অভাব মানেই প্রতিযোগীর অভাব। তাহলে এতক্ষণ তোমাদের বললাম ভারতীয় দর্শনের স্বীকৃত 6টি প্রমাণের সংজ্ঞা। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবারে বলি ভারতীয় দর্শনে কোন কোন সম্প্রদায় কি কি প্রমাণ স্বীকার করেছে। প্রথমেই বলি নাস্তিক চার্বাক দর্শনের কথা। চার্বাক দর্শনে একটি মাত্র প্রমাণ স্বীকার করা হয়েছে, সেটি হলো প্রত্যক্ষ। বৌদ্ধ দর্শনে দুটি প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ এবং অনুমান। জৈন দর্শনে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ এই তিনটি প্রমাণকে স্বীকার করা হয়েছে। এবারে বলি আস্তিক স্বরদর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত। ন্যায় দর্শনে 4টি প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। বৈশেষিক দর্শনে 2টি প্রমাণ স্বীকৃত, প্রত্যক্ষ এবং অনুমান। সাংখ্য এবং যোগ এই দুটি দর্শনেই 3টি করে প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। প্রাভাকর মীমাংসা দর্শনে 5টি প্রমাণ স্বীকৃত, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ এবং অর্থাপত্তি। ভাট্ট মীমাংসা দর্শনে 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। অদ্বৈত বেদান্ত দর্শনেও ভাট্ট মীমাংসা দর্শনের মতো 6টি প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। অন্যদিকে রামানুজ বেদান্তে 3টি প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের কারোর আজকের ক্লাসে কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে অবশ্যই জানিও। আর সহজ সরলভাবে ফিলোসফি বুঝতে গেলে কিন্তু ফিলোসফিক্যাল জোনকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ক্লাসে।